কি শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নেটওয়ার্ক ডেইলি কুইজে তোমাদের স্বাগত। আজকে আমাদের কুইজ হবে মূলত পদার্থবিজ্ঞান, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা ও শক্তি এবং ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 চলতরিৎ। আচ্ছা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। আচ্ছা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। আচ্ছা, তাহলে আমরা আমাদের কুইজ পর্বে চলে যাই। ভাইয়া কলম কই, পেন কই? কই? ও আচ্ছা, আর এখানে বুঝছি। এখানে ভাইয়া ভাইয়া পরবর্তী স্লাইডে যাবো কেমন? পরবর্তী স্লাইডে যাবো কেমন? আজকে ওই দিকে কেন? আচ্ছা আচ্ছা, আমাদের লাইফটা কেবল শুরু হয়েছে, এখন 1 নম্বরেরও যাইনি আমরা, এখন যাব। দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি কি আছে। দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদের 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা 80% হলে এর ক্ষমতা কত কিলোওয়াট? একটু ঝটপট কমেন্টে অ্যান্সার দাও দেখি, এটা অ্যান্সার কি হবে? সি সি সি। তোমরা কি ম্যাথগুলা হচ্ছে নিজে নিজে করে অ্যান্সার বলো, না হচ্ছে ওই যে নেটওয়ার্ক গাইড থেকে জাস্ট অ্যান্সার গুলা দেখে বলো? আচ্ছা, তাহলে আমাদের সবাই সি বলতেছে, মুখস্থ প্লাস নেটওয়ার্ক গাইড। আচ্ছা, তাহলে এটার আমরা অ্যান্সার করে দেখি কি অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে এর ক্ষমতা কিলোওয়াট। আমরা আচ্ছা ভাইয়া কই আজকে কয়টা বই দেওয়া হবে? বই কয়টা দেওয়া হবে? 2টা বই। ভাইয়া পেনের কালার চেঞ্জ করবো কেন? এটা ও আচ্ছা, তারপর আচ্ছা, আজকে 2টা বই দেওয়া হবে। আমি বলে দিব যে হচ্ছে কোন কোয়েশ্চেনে বই দেওয়া হবে।
আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। এখানে বলছে যে 50 মিটার গভীর একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা 80% হলে এর ক্ষমতা কত কিলোওয়াট? আমরা এটা ইকুয়াল টু কি জানি, P output by P input into 100%। এখন এখানে বলো তো আমাদের কোন ক্ষমতা বের করতে বলছে, পি ইনপুট না পি আউটপুট, কোন ক্ষমতা বের করতে বলছে একটু আমাকে জানাও দেখি। পি ইনপুট আমরা কেমনে বুঝছি আমাদের হচ্ছে ক্ষমতা হচ্ছে পি ইনপুটটাকে বের করতে বলছে। আমরা হচ্ছে একটা ইনপুট দেই, একটা যদি ইঞ্জিন থাকে আমাদের, এটা যদি একটা ইঞ্জিন হয়, এখানে আমরা কিছু পরিমাণ ইনপুট দিব আর আমরা কিছু পরিমাণ আউটপুট পাবো। আর তার মধ্যে কিছু কিছু আমাদের লস হবে, যেমন হিট আকারে লস হইতে পারে। যখন আমরা বাসায় মোটর দিয়ে পানি তুলি তখন মোটরটা কি আমাদের ভাইব্রেট করে, আবার সাউন্ড হয়, আবার হচ্ছে হিট আকারে কিছু পরিমাণ এনার্জি আমাদের লস হবে, তাহলে কিছু পরিমাণ আমাদের লস হবে। তো আমরা ধরো তোমাদের কারো হচ্ছে ইঞ্জিনের ব্যবসা করে, এখন তোমরা কি চাইবা? অলওয়েজ যে চাইবা যে আমাদের মানে সবচেয়ে বেশিটা মানুষকে দেখানোর জন্য আমরা মার্কেটিং করব, তখন আমরা কি বলবো না যে সবচেয়ে বেশি হচ্ছে ক্ষমতাটা দেখানোর ট্রাই করব, তাহলে আমাদের সেল বেশি হবে, তাই না? তো আমরা হচ্ছে, আর যেটা আমাদের পারফরমেন্স, একটা ইঞ্জিনের যেটা পারফরমেন্স সেটা হচ্ছে আমাদের আউটপুট। যেহেতু এখানে বলছে যে 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে এত কেজি পানি উঠানো হয়, এটা কি আমার ইঞ্জিনটার পারফরমেন্স। আর এটা আমার এটা আছে 80%, তাহলে আমাদের পি ইনপুটটাকে বের করতে বলছে। তাহলে আমার পি আউটপুটটা কেমনে বের করতে পারি? mgh বাই টি। তাহলে m কত আমাদের এখানে 1000, ইন্টু 9.8, তারপর হচ্ছে আমার h এর মান হচ্ছে আমার 50, t এর মান কত আমাদের দেওয়া আছে 9.8 সেকেন্ড। তা এখন আমরা কি কাটাকাটি করতে পারি? তাহলে এত আমরা ওয়াট পাইলাম। তাহলে আমার পি ইনপুট যদি এখান থেকে বের করি, তাহলে পি ইনপুট ইকুয়াল টু আমার পি আউটপুট বাই এটা। তাহলে পি আউটপুট আমরা কত পাইলাম 50,000, আর এটার মান কত আমাদের, এটা হচ্ছে আমার 80% দেওয়া আছে, 80/100। তাহলে আমরা কাটাকাটি কেমনে করতে পারি? 50 100, আমরা 0 0 কাটে দিলাম, তারপর হচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে আমার তাহলে 5 5 25, আর হচ্ছে আমার 4টা 0/4। এখন 250 কে যদি আমি হচ্ছে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে আমাদের
4 6 24, এখানে আসতেছে 1 0 4 দুগুণে 8 2 0 4 5 20, আমার আসতেছে 6.25 ইন্টু, এখন আমি যদি গুণ করি এখানে তাহলে আমার কত হবে, দশমিকটা যদি তুলে দিতে চাই তাহলে আমার নিচে আসবে 1 আর দশমিকের পরে দুইটা শূন্য, এই জন্য দুইটা জিরো আসবে, তাহলে দুইটা জিরো এখানে কাটা, তাহলে আমার টোটাল আসে এখানে 62500। আচ্ছা ম্যাথটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? এটা দেখে মনে হচ্ছে অনেক বড় ক্যালকুলেশন, আমি ভেঙে ভেঙে করাইছি এই জন্য, কিন্তু তোমরা যখন বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, ক্যালকুলেশনে হাত হয়ে যাবে, তখন দেখবা এই ক্যালকুলেশন ইজিলি তোমাদের হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে, কেউ বাসায় প্র্যাকটিস করার সময় ক্যালকুলেটর ইউজ করবা না, অলওয়েজ হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করবা। এটা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও দেখি। এটা দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট তোমরা যখন হচ্ছে একটু প্র্যাকটিস করবা তখন হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি অনেক পুরোটাই ভেঙে ভেঙে দেখাইছি, তোমাদের তো কোয়েশ্চেনে মানে যখন পরীক্ষা অ্যান্সার করবা তখন তোমাদের ভেঙে ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা এটা তো বুঝতে পারছো তাই না? আমরা পরবর্তী কুইজে চলে যাই। আচ্ছা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে একটু বলো দেখি। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে মারা হলো, 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে ছড়ার মুহূর্তে উহার ভরবেগ কত কেজি মিটার পার সেকেন্ড ছিল? এটা অ্যান্সার কি? সি। সবাই সি বলতেছো। আচ্ছা আমি একটু দেখি কি বলছে। 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে মারা হলো, তাহলে এটা যদি আমার ভূমি হয়, এখান থেকে একটা বস্তুকে, একটা 5 কেজি ভরের বস্তুকে আমার উপরে ছুঁড়ে মারা হয়েছে, আর 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি আমার বলছে 20 মিটার, আমরা ধরলাম এই টোটালটা হচ্ছে আমার 20 মিটার। এখানে আমার গতিশক্তি ইকে বলছে 20 জুল হলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ কত ছিল, তাহলে এই জায়গায় আমার ভরবেগ পি নির্ণয় করতেছে। ভরবেগ আমরা কি জানি, ভর ইনটু বেগ, তাহলে এখানে আমার ভরবেগ, তাহলে আমরা তো এখানে ভরটা জানি, এখন যদি আমরা এখানকার বেগটা বের করতে পারি তাহলে আমরা ইজিলি এখানে ভরবেগটা বের করতে পারবো। তাহলে এখন আমরা এই বেগটা কেমনে বের করব, এই বেগটা আগে বের করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু আমার ইকে দেওয়া আছে, এখান থেকে কি আমি হচ্ছে আমরা শেষ বেগটা বের করে নিতে পারি। তাহলে ইকে মানে গতিশক্তি আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 20, তাহলে এখানে এম ভি স্কোয়ার ইকুয়াল টু 40, ভি স্কোয়ার ইকুয়াল টু 40 বাই এম, 40 বাই 5 কেজি 8, ভি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমরা হচ্ছে শেষ বেগ পাইছি, আমি এখানে ভি স্কোয়ার রাখি দিলাম, পরে বুঝতে পারবে যে হচ্ছে আমার, পরে বুঝতে পারবে যে এখানে আমি ভি স্কোয়ার কেন রাখছি। এখন আমি কি ভি স্কোয়ার জানি, এস জানি, তাহলে আমি আদি বেগ, এখানে কি প্রাথমিক অবস্থায় আমার আদি বেগ, তাহলে আদি বেগটা আমরা ইজিলি বের করতে পারি। তাহলে আমি যদি সূত্র ফেলি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। দেখো আমরা জি কি নিচের দিকে কাজ করে, আর যেহেতু আমরা উপরে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে নিচ থেকে উপরে, এই জন্য আমার এখানে কোশ্চেনে মানে সূত্রের মধ্যে আমরা মাইনাস দিছি, নাহলে নর্মালি আমরা কি সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, কিন্তু এখানে আমরা মাইনাস দিছি, মাইনাস দিতে, কারণ বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হচ্ছে। এখন আমরা কি ভি স্কোয়ার জানি, ভি স্কোয়ার এর মান কত 8, ইউ স্কোয়ারটা কি আমি বের করব, তাহলে 2GH 2
আমি ইউ স্কোয়ার যদি বের করতে যাই তাহলে ভি স্কোয়ার প্লাস 2GH। তাহলে আমার ভি স্কোয়ারের মান কত পাইছি আমরা? 8, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান আমার 20। তাহলে আমার ক্যালকুলেশন করলে কত হয় এখানে? 8 প্লাস কত, 20 তো গুণিত 40। আমি যদি এখানে দশমিকটা তুলে দিতে চাই তাহলে কি করবো? 1 দশমিকের জন্য 1, আর হচ্ছে আমার দশমিকের পরে একটা শূন্য, এই জন্য 10। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 10 দুগুণী 20, তাহলে 4 ইন্টু 9.8, তাহলে গুণ করলে কত হচ্ছে? 98/4। তাহলে 4 8 32, 32-এর 2 হাতে 3, 4 লং 36, 37 38 39, তাহলে 392। তাহলে এখানে আমার টোটাল আসতেছে 400। তাহলে আমরা ইউ স্কোয়ারের মান পাইলাম 400। এখন আমার ইউ এর মানটা জাস্ট বের করতে হবে। এখান থেকে দেখো ইউ ইকুয়াল টু √400। তাহলে 400-কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 20। তাহলে ইউ এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পি এর মানটা আমরা বের করতে পারি না। তাহলে ভর জানি আমি 5, বেগ পাইলাম আমি 20। তাহলে আমার অ্যান্সার আসতেছে 5 দুগুণে 10, 100 কেজি মিটার পার সেকেন্ড। এই ম্যাথটা কি বুঝতে পারছো? ক্যালকুলেশন অনেক বড়, এইটার শর্ট ট্রিক্স কিছু নাই, তোমাকে ক্যালকুলেশন করে করে ম্যাথগুলাকে ছোট করে আনতে হবে, লাইন স্কিপ করা শিখতে হবে। আমি এখানে ভেঙে দেখাইছি এই জন্য অনেক বড় লাগতেছে, কিন্তু তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। এটা হচ্ছে গতবারের যে পরীক্ষাটা হইলো, মানে এবার যেটা হবে তার আগের বার যেটা, ওই পরীক্ষাতে কোয়েশ্চেন গুলা অনেক বড় বড়ই আসছিল, একটু ব্যতিক্রম টাইপ কোয়েশ্চেন হয়ে গেছে। না হলে আগের কোয়েশ্চেন গুলা সলভ করে দেখবা যে কোয়েশ্চেন গুলা ক্যালকুলেশন অনেক ইজি ছিল। 2022-23-এর কোয়েশ্চেন একটু হার্ড হয়েছে। আচ্ছা, এটা তো মনে হয় বুঝতে পারছো। আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এটা 3 নাম্বার চলতেছে। আপু আমি যেতে যেতে বলে দিব যে কোন কোশ্চেনে হচ্ছে বই দেওয়া হবে, আমি এখন বলতে পারতেছি না। ডি 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 আচ্ছা, আমি একটু করে দেখি যে এটা অ্যান্সার কি আসতেছে। একটি মোটর একটি এত মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? আমার অ্যান্সার হর্স পাওয়ারে দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সারটাকে হর্স পাওয়ারে বের করতে হবে। তাহলে আমি পি এর সূত্র কি জানি? mgh/t। তাহলে m এর মান হচ্ছে এখানে আমাদের 400, g এর মান হচ্ছে 9.8। দেখো এখানে কোথাও g এর মান নাই, বিধায় আমি অলওয়েজ 9.8 বসাচ্ছি g এর মান। কিন্তু অনেক সময় কোশ্চেনে এখানে ব্র্যাকেটে g এর মান দেওয়া থাকে, g এর মান অনেক সময় 10 দেওয়া থাকে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এমনি বলা থাকে, তখন কিন্তু জি এর মান কোশ্চেনে 10 বসাইতে হবে। তোমরা যদি 9.8 বসাও তখন কিন্তু অ্যান্সার ভুল আসবে, অ্যান্সার কিন্তু হবে না। কিন্তু আমাদের 9.8 বসে যে অ্যান্সারটা আসার কথা ওইটাই দেখবা তোমার ফার্স্টে দেওয়া আছে, অনেকে মানে হচ্ছে ওটা দাগাই দিয়ে আসবা। সো এটা খেয়াল রাখবা যে কোশ্চেনে আমার জি এর মানটা দেওয়া আছে কিনা। যদি জি এর মান দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে আমাদের ওটাই বসাইতে হবে। তাহলে এখন দেখো 400 ইন্টু 9.8 ইন্টু আমাদের হচ্ছে 120 মিটার। টি এর মান হচ্ছে আমাদের কত? 5 মিনিট। মিনিট তো বসানো যাবে না, আমাদের সেকেন্ডে বসাইতে হবে, এই জন্য আমরা 60 দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা কি ক্যালকুলেশন করব? তাই ক্যালকুলেশন 60 দুগুণে 120, তারপর হচ্ছে আমার
এটাকে যদি আমি দশমিক তুলে দিতে চাই তাহলে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা শূন্য, এই জন্য 10। তাহলে 0 0 আমি একটা কাটে দিলাম। আর এখানে আমি কি 40কে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 8 40। তাহলে এখানে হলো আমার 8 দুগুণে 16 আর 98। তাহলে আমার কত আসবে? 98 আর 16। তাহলে 6 8 48, 48 এর 8 হাতে 4, 6 9 54, 54 55 56 57 58 0। তাহলে 8 9 8 6 হাতে 1 10 15 1568। হ্যাঁ, তাহলে আমার 1568 আসতেছে। তোমরা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে তাহলে আমার 1568 ওয়ার্ড আসলো, কিন্তু আমাদের ওয়ার্ডে কিন্তু অ্যান্সার চাইনি, আমাদের চাইছে হর্স পাওয়ার অ্যান্সার। আমরা কি জানি? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে আমাদেরকে এটাকে এখন 746 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1508 1568 বাই 746। এখন এটা আজকে যদি ভাগ করি তাহলে কত আসবে? 1568 746। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে কি 1500-র উপরে আছে, এখানে 700, 7 দুগুণই আমরা 1400 হয়। এখন আমরা যদি ভাগ করি তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে আমরা 2 দিয়ে একবার ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে আমরা যদি এটা, তাহলে 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 4 দুগুণে 8 9, 7 দুগুণে 14। তাহলে 1492। তারপরে এখানে আসবে 6, এখানে আসতেছে 3, সরি এখানে 6 আর এখানে আসছে 9 10 11 12 13 14 15 16। তাহলে আমার 7। তাহলে দেখো আমাদের কি 746, এখানে 76 আসছে, ভাগ করা যাবে না, তো দশমিক নিতে হবে, তাহলে 0। তাহলে আমরা একবার ভাগ করতে পারি, তাহলে দেখো 746। আর কিন্তু করার প্রয়োজন নেই, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তাহলে হবে 2.1 হর্স পাওয়ার। এটা বুঝতে পারছো কি? আমাকে একটু জানাও দেখি। ক্যালকুলেশন গুলো অনেক বড় লাগতেছে, এবার তোমাদের করে করে ছোট করে আনতে হবে। আমি তো ভেঙে করতেছি, এই জন্য বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের, একটি রাইফেলের গুলি একটি তোক্তাকে ভেদ করে বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তবে বুলেটটি কয়টি তোক্তা ভেদ করতে পারবে? এটার অ্যান্সার কি হবে একটু বলো দেখি। চারের ডি। এটার একটা আমরা সহজ সূত্র জানি সবাই, যে ভেদকৃত তোক্তার সংখ্যা, তোক্তা ইকুয়াল টু আমার বেগ স্কয়ার। এটা মনে রাখবা, মানে বেগ স্কয়ার। তাহলে আমার যেহেতু তোক্তার সংখ্যা বের করতে বলছে, বেগ কয় গুণ বলছে? আমার এখানে বুলেটের গতি যদি 3 গুণ করা হয়, আমার বেগ 3 গুণ করা হয়েছে, তাহলে এখানে 3 স্কয়ার ইকুয়াল টু 9। এই ম্যাথগুলো অনেক ইজি। তো সবাই বলতে পারছো। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? 9। এখন তোমার যদি কোনো সময় তোক্তা দেওয়া থাকে, তোমার যদি বেগ বের করতে বলে, তাহলে কি করতে হবে? আমার বেগ, তাহলে কি হবে? আমার তোক্তাকে রুট করে দিব। এটা বুঝতে পারছো না সবাই? অনেক ইজি, আই হোপ বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো তো এটার অ্যান্সার কি হবে? 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? 5 বি।
ভাইয়া আটকে আছে এখানে, কি নেটের সমস্যা? মানে ওইখানে না, আমার এখানে যেটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা আছে, ওটা কি সমস্যা? আমার আটকে আছে ভিডিও। এবার চালু হচ্ছে, নাহলে এতক্ষণ ধরে আটকে ছিল। দেখো আমরা একটা সূত্র কি জানি, x = h/n+1। এই সূত্রটা আমরা তখন একটা বস্তু আমাদের এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন ভূমি থেকে বলছে যে ভূমি থেকে x মিটার উচ্চতায় এটার হচ্ছে বিভব গতিশক্তি আমাদের বিভব শক্তি n গুণ হবে। তো এখানে একটা ফর্মুলা আমরা জানি, x = h/n+1। তো এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করতে পারবো? এই nটা কি, nটা হবে অলওয়েজ আমাদের গতিশক্তি বিভব শক্তির কত গুণ। যদি কোশ্চেনে বলা থাকে যে আমাদের হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, তখন কিন্তু আমরা কি এটার মান n এর মান 2 ধরতে পারবো না। আমাদের অলওয়েজ ইকে যেটা আছে মানে আমাদের গতিশক্তি, এটাকে একাই রাখতে হবে, আমাদের nটাকে ইপি এর সাথে কনসিডার করতে হবে। তাহলে এখানে আমাদের বলছে যে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিছি, মানে আমার এইচ এর মান দেওয়া আছে 60, তারপর বলছে ভূমি হতে কত উচ্চতায়, মানে আমার এক্স বের করতে বলছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। কোশ্চেনে বলছে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এখন বলো তো আমার এখানে n এর মান কত হবে? n এর মান আমরা কি বসাবো? একটু বলো দেখি, আমরা n এর মানটা কি বসাবো? n এর মান হাফ। n এর মান কি আসলে হাফ বসাবো? আমি এখানে বললাম যে আমরা ইকে যেটা আছে গতিশক্তিকে অলওয়েজ একাই রাখবো, আমার nটাকে বিভব শক্তির সাথে গুণ আকারে আনতে হবে। কিন্তু এখানে দেখো তো হাফটা কি আমার গতিশক্তির সাথে আছে, তাহলে n এর মান তো আমরা হাফ নিতে পারবো না। এটাকে আমরা এইভাবে লিখবো, তাহলে ইকে = 2ep। এখন এইটাকে আমাদের n হিসেবে বসাইতে হবে, তাহলে n এর মান আমরা 2 বসাবো। তাহলে এখানে হবে 2 + 1, তাহলে 60/3, তাহলে 20 মিটার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তোমরা কি সবাই বুঝতে পারছো যে n এর মান কোনটা ধরবো? 2 রকম সূত্র আছে, যে যখন আমরা ইপি nটা যখন ইপি এর সাথে মানে বিভব শক্তির সাথে গুণ থাকবে তখন একরকম সূত্র, আরেকটা সূত্র আছে, বাট দুইটা মনে রাখার কোনো দরকার নেই, তোমরা একটা মনে রাখবা। আর এই জিনিসটা মাথায় রাখবা অলওয়েজ যে আমার nটা কার সাথে গুণ থাকতেছে। আমরা ইকে যেটা আছে মানে আমাদের গতিশক্তি, ইকে একে আমরা অলওয়েজ একাই রাখবো, আর এইখানে আমার nটাকে ইপি এর সাথে গুণ করে আনতে হবে। দেখো এই কোশ্চেনে কিন্তু একটু পেস দেওয়া ছিল যে আমার হাফটা কিন্তু গতিশক্তির সাথে গুণ আকারে ছিল, কিন্তু আমাদের তো বিভব শক্তির সাথে গুণ আকারে নিয়ে আসতে হবে, এই জন্য আমরা ক্যালকুলেশন করে ইপি এর সাথে 2 নিয়ে আসছি। এটা কি বোঝা গেছে যে আমরা n কোনটাকে ধরবো, বা কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা পরবর্তী কোশ্চেন, এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? এটা অনেক ইজি কোশ্চেন। এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? 760। কে বলছে এটা? একজন বলছে 750। এটা তো মুখস্থ যে এক অশ্ব শক্তি 1 হর্স পাওয়ার = 746 ওয়াট। এটা এ নাম্বারটা। আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেন, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়? 7 এর অ্যান্সার কি হবে বলো দেখি?
1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, এটা 7 নাম্বার, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়? 7 সি আমরা জানি যে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে আমার এখানে অ্যান্সার হবে 4.2 জুল। এগুলো অনেক ইজি কোয়েশ্চেন, মুখস্থ টাইপ। 8 নাম্বার, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল? এটার অ্যান্সার কি হবে? আচ্ছা আমি একটু ভেঙে দেখাই দিই। তো 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াটকে আমরা যদি ওয়াটে নিয়ে যাই তাহলে হবে 1000 ওয়াট, ইন্টু আওয়ারটাকে যদি আমি হচ্ছে সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমার 3600 সেকেন্ড। এটাকে যদি গুণ করি 3600 ওয়াট সেকেন্ড, তাহলে আমার দেখো এখানে ধরি দশমিক ধরি, তাহলে আমার হবে, আমরা কয় ঘর আগায় আনবো? 1 2 3 4 5 6, তাহলে 336 ইন্টু 10 পাওয়ার 5 ওয়াট সেকেন্ড। আর ওয়াট সেকেন্ড মানে আমরা কি জানি? জুল। তাহলে 36 ইন্টু 10 পাওয়ার 5 জুল। দেখো অনেক সময় কোশ্চেনে 3.6 দেওয়া থাকতে পারে, তাহলে যদি আমরা 3.6 নিই তাহলে আমার পাওয়ারটা কি এক বাড়ে যাবে না? আমি বলছিলাম যে আমরা যখন বামে যাব দশমিকের তখন আমার বাড়বে, আর ডানে গেলে আমার কমবে। তাহলে যেহেতু আমি 6 এর এইদিকে যাচ্ছি, বামে যাচ্ছি, তাহলে এক ঘর যাচ্ছি, বাড়বে। তাহলে আমার দশমিকের পাওয়ার কি এক বাড়ে যাবে, তাহলে 5 থেকে আমাদের 6 হয়ে যাবে। এই দুইটা জিনিস ভালোভাবে মনে রাখবা যে যখন আমার 3.6 হবে তখন 10 এর পাওয়ার আমার 6 আসবে, আর যখন আমাদের 36 এখানে নিব তখন 10 এর পাওয়ার আমার 5 আসবে। অনেক সময় কোশ্চেনে পেজ দিয়ে দে, ভালোভাবে অ্যান্সার করবা যে আমার এখানে 3.6 আসছে না আমার হচ্ছে 36 আসছে। যদি আমার 3.6 থাকে তাহলে 10 পাওয়ার 6 হবে, আর যদি আমার 36 থাকে তাহলে 10 পাওয়ার 5 হবে। এগুলো ভালোভাবে দেখে অ্যান্সার করবা। যেগুলো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমি বারবার বলে দিচ্ছি, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। মানে পরীক্ষায় অ্যান্সার করার সময়, পরীক্ষায় এমনি মাথা গরম থাকে, তবুও এই জিনিসগুলা ভালোভাবে খেয়াল করবা। দেখো তারপরের কোয়েশ্চেন আমাদের 9 নাম্বার, একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে নিচের কোন তথ্যটি সঠিক? এটা কি হবে বলো দেখি? 9 এর সি, উভয়ের গতিশক্তি সমান হবে। 9 এর হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এ আচ্ছা আমরা দেখি যে কি অ্যান্সার হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে, তাহলে আমরা সূত্র কি জানি? আমাদের ভরবেগের সাথে গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। এখন বলছে আমার ভরবেগ সমান, তাহলে আমার পিটা কি উভয়ের ক্ষেত্রে সমান হবে, তাহলে আমার ইকে প্রপোর্শনাল 1/m। দেখো ইকে এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এই এম এর মানটা যদি বাড়ে তাহলে আমার ইকে এর মান কমে যাবে, এটা যখন বাড়বে তখন এটা কমবে, আবার এটা যখন আমার কমে যাবে তখন এটার মানটা কি আমার বাড়ে যাবে। তাহলে আমার হালকা বস্তুর ক্ষেত্রে এম এর মান হচ্ছে কম, তার মানে আমার কি ইকে এর মানটা বেশি হবে। তাহলে দেখো হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা 10 নাম্বার, দেখো এটার অ্যান্সার কি হবে বলো দেখি? 10 এর সি, 10 এর বি, 10 এর এ। আচ্ছা দেখো যখন আমাদের ক্রেনের মেথ আসবে, ক্রেনের মেথের ক্ষেত্রে যখন আমরা ক্ষমতা বের করব তখন ডিরেক্ট একটা সূত্রই বসাই দিবা, P ইকুয়াল টু mgv। ক্রেনের মেথের ক্ষেত্রে যখনই ক্ষমতা বের করবা
কোয়েশ্চেন কি দেখা যাচ্ছে না? একটি ক্রেনের সাহায্যে 100 কেজি লোডকে আচ্ছা এখানে কোয়েশ্চেন কাটে গেছে। 1 মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত হবে? দেখো কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি। ক্রেনের ম্যাথের ক্ষেত্রে ডিরেক্ট ক্ষমতা বের করার সময় P = mgv এই সূত্র ফেলাই দিবা। তাহলে এখানে দেখো m এর মান কত আছে আমাদের 100, g এর মান আমরা জানি 9.8 আর v এর মান এখানে দেওয়া আছে কত আমাদের 1। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে? আমি যদি দশমিক উঠাই দিতে চাই তাহলে 1, দশমিকের পরে একটা সংখ্যা তার মানে 0, তাহলে 10 10 110। তাহলে এখন আমি 98 এর সাথে 10 গুণ দিলে হয় 980। তাহলে আমাদের 980 ওয়াট। 980 আমাদের কোথায় আছে? অপশন এ তে। না এখনো দেওয়া হয়নি। আচ্ছা তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের 11 নাম্বার। ঋণাত্মক কাজের শর্ত কোনটি? এটার অ্যান্সার কি হবে বলো দেখি। ধনাত্মক কাজ, শূন্য কাজ, ঋণাত্মক কাজ। আচ্ছা ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা শর্ত কি জানি? 0 ডিগ্রি থেকে আমার বড় হবে বা সমান হবে, 90 ডিগ্রির ছোট হবে। আর শূন্য কাজ মানে কি? আমার থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রির ইকুয়াল হবে। আর হচ্ছে ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে আমার 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি সমান বা ছোট হবে আমাদের। তাহলে এখানে আমাদের বলছে ঋণাত্মক কাজ, তাহলে অ্যান্সার আমাদের কি হবে? 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির সমান বা ছোট, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হবে। এগুলো অনেক ইজি কোয়েশ্চেন, আই হোপ বুঝতে পারছো। 12 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে বলো দেখি। বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি হলে ভরবেগের পরিবর্তন কত গুণ হবে? গতিশক্তি 4 গুণ বৃদ্ধি হলে ভরবেগের পরিবর্তন কত গুণ হবে? আমরা হচ্ছে গতিশক্তি মানে ইকে আর ভরবেগ এদের মধ্যে সূত্র কি জানি? ইকে = p²/2m। তাহলে আমাদের যদি ভর সেম থাকে তাহলে আমরা লিখতে পারি ইকে প্রপোর্শনাল p²। এখন আমার বলছে গতিশক্তি দেওয়া আছে 4 গুণ বৃদ্ধি, আবার ভরবেগ বের করতে বলছে, তাহলে আমি p লিখতে পারি p প্রপোর্শনাল √e √4 গুণ, তাহলে আমার এখানে 2। তাহলে অ্যান্সার কি আমাদের 2 গুণ। আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এটা মনে হয় 13 নাম্বার, 13 সি। এটা আমরা সবাই জানি যে এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আমাদের জুল। নিউটন আমাদের কি? বলের একক। ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক। ভোল্ট হচ্ছে আমাদের বিভব পার্থক্যের একক। আচ্ছা পরবর্তী যে কোশ্চেনটা আসছে এটার যে ফার্স্ট অ্যান্সার দিবা তাহলে আজকে এটা আমাদের ফার্স্ট কুইজ, বই দেওয়া হবে। নিম্নের উক্তিগুলোর মধ্যে কোনটি সঠিক? এটার অ্যান্সার দেয়, এটার যে ফার্স্ট অ্যান্সার দিবা, কোশ্চেনের নাম্বার দিও। চোদ্দোর বি। তাহলে ফার্স্ট অ্যান্সার দিতে হচ্ছে আমাদের রাতুল সিনহা। আচ্ছা দেখো 1 নিউটন মানে কি? আমরা কি নিউটন F = ma, তাহলে আমার কেজি মিটার পার সেকেন্ড।
মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তাহলে আমার ঠিক আছে। তারপরে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব, এটাও আমাদের কি ঠিক আছে না? ডব্লিউ বাই কিউ, তাহলে জুল বাই কুলম্ব, তাহলে হচ্ছে আমাদের জুল পার কুলম্ব। তারপর হচ্ছে আমাদের 30 মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ার থেকে আমরা এম্পিয়ারে গেছি, তাহলে আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে আমার 0.03 আসবে। আর 1 জুল, আমরা কাজ কি জানি? ডব্লিউ ইকুয়াল টু এফএস, তাহলে আমার হবে নিউটন মিটার, কিন্তু এখানে দেওয়া আছে নিউটন পার মিটার, তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা কি আমাদের ভুল দেওয়া আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। এইটার হচ্ছে এখানে যার কমেন্ট আগে আসছে তারটাই নেওয়া হয়েছে। 14 বি রাতুল সিনহা, তাহলে আমাদের ফার্স্ট বইটা পাচ্ছে হচ্ছে রাতুল সিনহা। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, একই উপাদানে তৈরি দুইটি রোধ, এটার অ্যান্সার কি হবে একটু বলো দেখি। একই উপাদানে তৈরি দুইটি রোধ এ ও বি, তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:1 এবং ব্যাসের অনুপাত 4:1 হলে তাদের রোধের অনুপাত কত হবে? আচ্ছা তোমাদের হয়তো নেট স্লো, এই জন্য কমেন্ট গুলা তোমাদের আসতে দেরি হচ্ছে। সি, আমরা রোধ কি জানি? আসলে আমরা দেখি, তাহলে আমাদের অ্যান্সার কি আছে? রোধ কি জানি? আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো এল তো এলই, আর এ হচ্ছে আমাদের পাই আর স্কয়ার। এখানে আমাদের বেশ কথা বলছে না, ব্যাসার্ধের বেশের কথা বলছে, আর হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, তাহলে রো এল আর আমরা কি জানি? বেশ ইকুয়াল টু 2r, তাহলে r ইকুয়াল টু আমরা লিখতে পারি d বাই 2, তাহলে d বাই 2 হোল স্কয়ার, তাহলে রো এল পাই ডি স্কয়ার বাই 4 লিখতে পারি। তাহলে r প্রপোর্শনাল, যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য আর ব্যাসার্ধ নিয়ে কাজ, তাহলে আমরা বাকিগুলাকে কনস্ট্যান্ট ধরে নিব। তাহলে r প্রপোর্শনাল l বাই ডি স্কয়ার। এখন বলছে আমার রোধের অনুপাত কত, তাহলে দুইটা রোধ r1 বাই r2, তাহলে আমার এখানে L1 বাই D1 স্কয়ার বাই L2 বাই D2 স্কয়ার স্কয়ার বাই L2। আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? আমাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্যের অনুপাত বলতে কি আমাদের L1 is to L2 দেওয়া আছে, মানে L1 বাই L2 ইকুয়াল টু আমাদের 2/1। আর হচ্ছে তোমার এখানে বলছে আমাদের ব্যাসের অনুপাত, মানে আমাদের D1 বাই D2 ইকুয়াল টু দেওয়া আছে 4/1। তাহলে আমরা কি এইগুলা বসানোর জন্য, যেগুলো আমাদের দেওয়া আছে এগুলা বসানোর জন্য আমাদের কি এইটাকে হচ্ছে ডি গুলাকে এক জায়গায় আনতে হবে, এল গুলাকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। তাহলে L1 বাই L2 ইন্টু D2 বাই D1, এখানে যেহেতু স্কয়ার দুইটারই উপর আছে আমরা হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে L1 বাই L2 এর মান আছে আমাদের 2/1, আর D2 বাই D1 এখানে বসানোর সময় খেয়াল রাখবা যে হচ্ছে আমাদের এখানে আমরা বসাচ্ছি D2 বাই D1 নট D1 বাই D2, বাট আমরা লেখার সময় কিন্তু D1 বাই D2 লিখছি। তো এটা যদি আমরা উল্টা করে লিখি যে D2 বাই D1 ইকুয়াল টু 1/4, তাহলে এখানে 1/4 হোল স্কয়ার, তাহলে হবে 2 ইন্টু 1/16, তাহলে 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 1/8। তাহলে আমরা লিখতে পারি না R1 is to R2, R2 equal to 1 is to 8।
আচ্ছা সবাই বুঝতে পারছো না? আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, অনেক ইজি ছিল, আশা করছি বুঝতে পারছো। সমান্তরাল সমবায়ে যুক্ত 3 ওহম এবং 2 ওহম মানের দুইটি রোধকে, এটার অ্যান্সার দাও দেখি, এটার অ্যান্সার কি হবে? সমান্তরাল সমবায়ে যুক্ত 3 ওহম এবং 2 ওহম মানের দুইটি রোধকে একটি অজানা ভোল্টের কোষের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান 5 এম্পিয়ার পাওয়া গেল। রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যেত? বি। কমেন্টে গল্প করা বাদ দিয়ে একটু অ্যান্সার গুলা দেখো, মানে বলো একটু অ্যান্সার গুলা, আর একটু মনোযোগ দাও। দেখো আমাদের দুইটা রোধ বলছে, ফার্স্ট হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ে আছে, দুইটা রোধ আমাদের সমান্তরাল সমবায়ে আছে, একটা হচ্ছে আমাদের 3 ওহম আর একটা হচ্ছে আমাদের 2 ওহম, আর হচ্ছে আমাদের এখানে আই হচ্ছে 5 এম্পিয়ার। এখন বলছে রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে, আবার এইটাকে যখন আমরা শ্রেণীবদ্ধভাবে যুক্ত করব, তখন আমাদের তড়িৎ প্রবাহ কত পাওয়া যাবে? তাহলে এইখান থেকে আমরা ভিটা কি বের করে নিতে পারি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই কি এখানে আমাদের ইকুইভ্যালেন্ট, এদের হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্টটা বের করে নিতে হবে, যেহেতু দুইটা রোধ আছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, গুণফল বাই যোগফল 6/5। এটা আমাদের আর কিউ এর মান বের হয়ে গেল। আই এর মান দেওয়া আছে আমার 5, আর কিউ এর মান দেওয়া আছে 6/5, তাহলে আমাদের 5 কাটে যাবে, আমাদের অ্যান্সার আসবে এখানে 6 ভোল্ট। এখন আমি কি এখানে 6 ভোল্ট নিলাম, এখন কি আমরা আই এর মানটা ইজিলি বের করতে পারি না সেম সূত্র দিয়ে? তাহলে ভি ইকুয়াল টু আই আর। এইখানের ক্ষেত্রে আমার তুল্যরোধ কত হবে, আর ই কিউ ইকুয়াল টু, যেহেতু শ্রেণী সমবায়ে আছে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 5 ওহম। তাহলে এখানে আমার I equal to V by R E Q, তাহলে 6/5 equal to, এটা করলে কত আসবে আমাদের, 5 × 5 1 0, 5 × 2 = 10 0, তাহলে আমাদের আসতেছে এখানে 1.2 এম্পিয়ার। আচ্ছা এখানে তাহলে আমাদের 1.2 কোথায় আছে, বি নাম্বার অপশনে। একটু পড়ায় মনোযোগ দাও। 17 নম্বরের অ্যান্সার কি হবে বলো দেখি? আচ্ছা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্যরোধ কেমনে বের করি, দেখো 1/r তুল্যরোধ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এটা জানি না? তাহলে আমার 1/r eq ইকুয়াল টু r1 r2। এখন r1 r2 এটা তো আমরা হচ্ছে লসাগু করলাম, তাহলে আমাদের এখানে কত আসবে, r2 প্লাস r1, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, আমরা উল্টাই দিব এটাকে, তাহলে আসবে r2 প্লাস r1। তাহলে আমার r1 r2 3 ছিল ইন্টু 2, তাহলে এখানে আসবে 3 + 2, তাহলে আমার 6/5। এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়ে যখন থাকবে। আর যখন আমাদের রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে থাকে রোধগুলা, তখন আমরা তুল্যরোধ কেমনে বের করি, নরমালি আমরা রোধগুলাকে যোগ করে দেই, তাহলে আমাদের তুল্যরোধ বের হয়ে যায়।
আচ্ছা পরের কোশ্চেন কি বলা আছে 1200 ওয়াটের একটি ইস্ত্রি 30 মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে? এটার অ্যান্সার কি হবে? 17 এ। এটার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? N equal to P into T by 1000। তাহলে P এর মান আমাদের এখানে কত আছে? 1200 ওয়াট। তাহলে 1200 ইন্টু T হচ্ছে আমাদের 30 মিনিট, এখানে তো আমার দেখো আমাদের টিটাকে এখানে আমরা আওয়ারে বসাবো, যেহেতু অ্যান্সার আমার কিলোওয়াট আওয়ারে আছে, এই জন্য হচ্ছে টি এর মানটা তাহলে 30/60 হবে এখানে আমাদের 30/60। আর ওয়াটটাকে আমরা যদি কিলোওয়াটে নিয়ে যাই তাহলে আমার 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1200 ইন্টু 30/1000 ইন্টু 60, 2, তারপর 2টা শূন্য 2টা শূন্য কাটে যাবে, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 3/6, 5 করলে কত হয়? 3/5। তাহলে আস্তে আস্তে 5, 3 পয়েন্ট দশমিক নিলে 0, তাহলে 5, 6, 30, 0। তাহলে আমাদের 0.6 কিলোওয়াট আওয়ার অ্যান্সার। তারপরে দেখো 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে এত এম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলো, ওই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি বের পরিমাণ কত? এটার অ্যান্সার কি হবে বলো দেখি? 18 নম্বরের অ্যান্সার কি হবে আমাদের? 18C। আমাদের শক্তি বের পরিমাণ নির্ণয় করতে বলছে, মানে শক্তি মানে কি? কাজ। তাহলে আমাদের W। এখন W এর তো অনেক সূত্র আছে, আমরা কোন সূত্র ফেলবো? আমাদের দেখতে হবে ডেটা কি কি দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের সূত্রগুলো ফেলতে হবে। তাহলে আমাদের V Q, এখন Q ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখানে V এর মানটা ডিরেক্ট দেওয়া আছে আমার 6 ভোল্ট, কিন্তু Q এর মান আমাদের ডিরেক্ট বলা নাই, কিন্তু আমরা Q কি জানি? I ইকুয়াল টু Q বাই T। তাহলে Q ইকুয়াল টু লিখতে পারি আমরা I ইন্টু T। তাহলে আমাদের V I T, V এর মান হচ্ছে আমাদের 6, I এর মান হচ্ছে 0.3, আর হচ্ছে T এর মান হচ্ছে 2 মিনিট বলছে। তাহলে আমাদের কি সেকেন্ডে করে নিতে হবে? 2 ইন্টু 60। এটা আমাদের গুণ করলে কত আসে? আমি যদি দশমিক তুলে দিই তাহলে 1, দশমিকের পরে একটা সংখ্যা ধরে 0, 10 শূন্য কাটে যাবে, তাহলে আমার আস্তে আস্তে 318, 6 দুগুণী 12, 18 আর 12 গুণ করলে কত আসে? 8 দুগুণী 16, 16 6 হাতে 1 2 2 3 0 8 1, তাহলে 6 8 9 10 11 1 2, তাহলে 216 জুল, 216 জুল। আশা করছি বুঝতে পারছো। ক্যালকুলেশন গুলা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, না হলে পরীক্ষায় যায় আটকে যাবা, তাড়াতাড়ি হবে না। ধরো ম্যাথটা পারতেছো বাট তাড়াতাড়ি অ্যান্সার করতে পারতেছো না। 19 এর অ্যান্সার কি হবে বলো দেখি? সেকেন্ড কুইজ হয়নি এখনো। আমাদের 19 এর অ্যান্সার কি হবে? 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো, তারটির পরিবর্তিত রোধ কত হবে? 19 এর বি। এটার ক্ষেত্রে আমরা তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, আমরা শর্টকাট সূত্র কি জানি? আর ফাইনাল ইকুয়াল টু n স্কয়ার ইন্টু আর ইনিশিয়াল, মানে আমার ফার্স্টের দিকে কি ছিল আর লাস্টে কি হলো, তাহলে আর ফাইনাল কত হবে আমার? n স্কয়ার। n এর মান কোনটা? আমার কত গুণ লম্বা করা হয়েছে, এখানে 3 গুণ, তাহলে n এর মান আমাদের 3, তাহলে 3 স্কয়ার, আর 1 এর মান হচ্ছে আর ইনিশিয়াল ছিল আমাদের 6, তাহলে 3 3 9 ইন্টু 6, তাহলে আমাদের 6 9 54।
হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছো। আমাদের 54 কত বি নাম্বারে ছিল। তারপর হচ্ছে 20 নাম্বার, নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? আমাদের 20 এর অ্যান্সার কি হবে? বিশের অ্যান্সার কি হবে? প্রতিদিন ক্লাস মানে হচ্ছে ফিজিক্স কুইজ বা ডেইলি কুইজ যেগুলো হয় এগুলো 4:30টার দিকে হয়। 20 এ 20 সি। আচ্ছা, নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা শর্টকাট মনে রাখতে পারো, সিটি 31। এটা দিয়ে এখানে সিতে হচ্ছে আমাদের সীসা, টিতে হচ্ছে আমাদের টিন, আর 31 দ্বারা বুঝাচ্ছি যে হচ্ছে আমাদের সীসা হচ্ছে 3 ভাগ, আমাদের টিন হচ্ছে 1 ভাগ, মানে 3:1 অনুপাত। তাহলে এটা হবে আমাদের 75%, এটা হচ্ছে আমার 75%, আর এটা হচ্ছে আমাদের 25%। ঘরের চালে টিন কমই লাগে। এত বড় ছন্দ মনে না রেখে এটা মনে রাখা হয়তো বা অনেক ইজি, তবু আমি যেটা হচ্ছে আমি পড়ছি আমি সেটা দিয়ে বললাম। এখন তোমার যেটা ইজি লাগবে তুমি সেটা দিয়েই মনে রাখবা, নতুন এক্সট্রা ভাবে কোনো ছন্দ মাথায় নেওয়ার দরকার নেই। বাট এটা সিটি 31 দিয়ে মনে রাখলে হয়তো ইজি হয়ে যায়, অতটা মনে না রাখে লাইনটা। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। শান্ট হচ্ছে, এটার অ্যান্সার কি হবে? শান্ট কি? সিটি 31। দেখো সিটি 31 বলছি আমি। দেখো তো সি এর শেষে কি আমি যেটা আমি ফার্স্টে লিখছি সেটা হচ্ছে ফার্স্টের সংখ্যাটা, যেটা আমি পরে লিখছি ওটা হচ্ছে পরের সংখ্যাটা। তাহলে সীসা হচ্ছে আমাদের 3 ভাগ আর টিন হচ্ছে 1 ভাগ। আচ্ছা দেখো, শান্ট কি? আমাদের নিম্নমানের রোধ। শান্ট হচ্ছে আমাদের যেটা গ্যালভানোমিটারে ইউজ করা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি। এটার অ্যান্সার কি হবে বলো দেখি? বাইশের এ 32, 22 সি। আচ্ছা দেখি, আমরা হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে ওর হচ্ছে সূত্রটা কি জানি, P/Q = R/S। তাহলে আমার P এর মান দেওয়া আছে হচ্ছে, P কি আমরা প্রথমটাকে P বলি, দ্বিতীয়টাকে আমরা Q বলি, তৃতীয়টাকে R বলি, চতুর্থ যে বাহুটা সেটাকে আমরা S দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমার P এর মান দেওয়া আছে 2, এটার মান দেওয়া আছে 4, R এর মান দেওয়া আছে আমাদের 16, আমাদের S টাকে বের করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2। তাহলে S এর মান হচ্ছে আমাদের 16 দুগুণে 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে A। পটেনশিওমিটারের সাহায্যে নির্ভুলভাবে মাপা হয়। এটা অ্যান্সার কি হবে? পটেনশিওমিটারের সাহায্যে নির্ভুলভাবে মাপা হয়। পটেনশিওমিটারের সাহায্যে নির্ভুলভাবে কি মাপা হয় আমাদের? বিদ্যুৎ কোষের তড়িৎচালক বল। সবাই বি অ্যান্সার দিচ্ছ, সবারটাই ঠিক আছে। তাহলে বিদ্যুৎ কোষের তড়িৎচালক বল, এইটার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন মনে রাখবা, যেমন আমাদের মিটার ব্রিজ, তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ, পোস্ট অফিস বক্স,
দেখো পোস্ট অফিস বক্স, তাহলে মিটার ব্রিজের সাহায্যে আমরা নির্ণয় করি কি আপেক্ষিক রোধ। এই এক্সট্রা তিনটা ইনফরমেশন এই কোয়েশ্চেনের সাথে একটু মনে রাখবা। আপেক্ষিক রোধ। হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কি নির্ণয় করলাম, একটু আগে আমরা হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে একটা ম্যাথ করে আসলাম। ওখানে কি তিনটা রোধ দেওয়া ছিল, তিনটি রোধ জানা থাকলে আরেকটি কি আমরা বের করতে পারি, চতুর্থটি নির্ণয়। আর একটা কি আমাদের পোস্ট অফিস বক্স, তাহলে পোস্ট অফিস বক্সের মাধ্যমে আমরা অজানা রোধ নির্ণয় করি। অজানা রোধ নির্ণয় করি। এই ইনফরমেশনটার সাথে এটাও মনে রাখবা। আচ্ছা 24 নাম্বার কোশ্চিনে যে কোশ্চিনটা আছে ওটার অ্যান্সার যে ফার্স্ট দিবা সে সেকেন্ড বইটা পাবা। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে? চব্বিশের ডি এসসিএম। দেখো স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করা হলে রোধ। আমরা রোধের সূত্র কি জানি, আর প্রপোর্শনাল এল বাই এ। দৈর্ঘ্যের সাথে আমার সমানুপাতিক, আমার হচ্ছে ক্ষেত্রফলের সাথে আমাদের ব্যস্তানুপাতিক। যদি তাপমাত্রা আর দৈর্ঘ্য স্থির থাকে তাহলে আমাদের আর প্রপোর্শনাল 1/a। এটা কি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো দেখো তো আর এর সাথে আমার এর সম্পর্ক কি, আর এর সাথে এর সম্পর্ক হচ্ছে আমার ব্যস্তানুপাতিক। আর এর মান যদি আমার কমে যায় তাহলে আমার আর এর মান যদি আমার কমে যায় তাহলে আমাদের আর এর মান কি বেড়ে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি আমার এর মান বেড়ে যায় তাহলে আর এর মানটা আমার কমে যাবে। তাহলে দেখো তো স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়েছে, তাহলে এইটা যদি আমার বৃদ্ধি করা হয় তাহলে আমার আর এর মানটা কি হবে, আর এর মান কি আমাদের কমে যাবে না? তাহলে এটা অ্যান্সার হবে সি। তাহলে ফার্স্ট সঠিক অ্যান্সার কি দিস? সমিত সরকার। এটার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্সার দিছিল এসসিএম, কিন্তু তোমার অ্যান্সার ভুল ছিল। আমাদের ফার্স্ট সঠিক অ্যান্সার দিছে সমিত সরকার। সমিত সরকার। আচ্ছা দেখো আজকের কুইজের আমাদের লাস্ট কোয়েশ্চেন, 1 এম্পিয়ার কারেন্ট হলো, এটা কি অনেক ইজি কোয়েশ্চেন। এটার অ্যান্সার কি হবে বলো দেখি। 25-এর অ্যান্সার কি হবে বলো দেখি। আমাদের বলছে 1 এম্পিয়ার কারেন্ট, তাহলে I = Q/T।
তাহলে কুলম্ব পার সেকেন্ড। তাহলে আমার হবে 1 এম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। আচ্ছা, এখানে শুধু আমি কমেন্ট দেখতেছি এমন না, আমার সাথে আরো আছে, সবাই দেখে বলছে যে হচ্ছে মানে ফার্স্ট সঠিক অ্যান্সারটা সমিত সরকার ও দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ এত ধৈর্য ধরে সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কুইজে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভাইয়া লাইভ তো শেষ। হ্যাঁ।